এই ক্লাসটা এক্সেলের খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। আমরা যদি দেখি যে আমরা ডাটা ভিজুয়ালাইজেশনের আগে এবং বেসিকের পরে, মানে মিড পয়েন্টে যেটা আমাদের জানা জরুরি, যে ফিল্টারগুলো আছে অ্যাডভান্স ফিল্টার, এগুলো আবার আমরা চাইলে 2016 ভার্সন বা 2019 ভার্সনের এক্সেলে কিন্তু আমরা যদি প্র্যাকটিস করি আমরা কিন্তু পারবো না। হ্যাঁ, আমরা যে ইয়েগুলো দেখবো এগুলো আসলে আমরা প্র্যাকটিস করব আসলে মূলত ইয়েতে, এই আপডেটেড ভার্সন যে ইয়েগুলো আছে, সফটওয়্যারগুলো আছে মাইক্রোসফট এক্সেলের, এগুলোতে আমরা প্র্যাকটিস করব। আর অলরেডি আমরা ভিজুয়ালাইজেশন টাইপগুলো জেনেছি, কিছু আমরা অলরেডি পাওয়ার বিআই বা ইয়েতে জেনেছি, বাট তারপরে এখানে কিছু আছে এগুলোকে একটু আমরা একটু জানার চেষ্টা করি। এটা মোস্টলি নেওয়া হয়েছে ডেটা ক্যাম্প থেকে নেওয়া হয়েছে। আর আমি সরাসরি ডেটা ক্যাম্প থেকে নিই না, আমি লিঙ্কডইন থেকে নিয়েছিলাম আর কি। লিঙ্কডইনে কোনো একজন শেয়ার করেছিল এটা, তো ওইখান থেকে নিয়ে। তো খুবই সুন্দরভাবে লেখা আছে এখানে। এগুলো লাস্ট ক্লাসে এগুলো অলরেডি পড়ানো হয়েছে, যে টেক্সট ম্যাথ ট্রিগার্স স্ট্যাটিস্টিক অ্যানালাইসিসে যা যা আছে এগুলো মোস্টলি মনে হয় প্রথম ক্লাসে শেষ করে দিছি। আর লেফট রাইট এগুলো তো সেকেন্ড ক্লাসে হয়ে গেছে, এটা আমাদের থার্ড ক্লাস। আপার লোয়ার এগুলো দেখানো হয়েছে, ডেট টাইম। আর ডেট টাইম থেকে কিভাবে ডে বের করতে হয়, কিভাবে ইয়ার বের করতে হয়, এটাও আমি লাস্ট ক্লাসে দেখিয়েছি। রাউন্ডটা রাউন্ডটা মোস্টলি দেখায় নাই, রাউন্ডটা খুবই সিম্পল। এই রাউন্ডের ভিতরে আমি যে কোনো এই দশমিকের দশমিকের পরের সংখ্যাগুলো যেগুলো থাকে এই ধরনের যে কোনো ধরনের সংখ্যাকে আমরা যখন রাউন্ড করে ফেলি তখন সে এটাকে রাউন্ড করে দেয় আর কি। হ্যাঁ, আর রাউন্ডের পরে যদি আমি কমা দিয়ে যদি 2 লিখি তাহলে দশমিকের পরে কয়টা সংখ্যা নিবে এই জিনিসটা সে বলে দেয়। আর যদি আমি যদি দুইটা না লিখি, এটা যদি না লিখি, তাহলে সে ডিরেক্টলি এটাকে রাউন্ড ফিগার করে দেয়, মানে -1 হলে -1, -2 হলে -2, এই ধরনের। ঠিক আছে। আর এটা হলো যে অনেকটা আমরা রিভার্স রিভার্স ম্যাথ, এটা আমাদের খুব কাজে লাগে না, এটা আমাদের কোনো কাজে লাগে না, এটা নিয়ে দেখার কিছু নাই। আর এভারেজ কাউন্ট মিন ম্যাক্স এগুলো লাস্ট ক্লাসে যে স্লাইডগুলো আমি দিয়ে দেখিয়েছি, যেখানে আমি প্র্যাকটিক্যাল দেখিয়েছি ওইখানে আমি এগুলো দেখেছি। তো এগুলো আমরা রিভিউ করি না, আমরা একটু নিচের দিকে যাই। এখানে মোস্টলি চার্ট আছে, আমি একটু চার্টগুলো দেখার জন্য। ওকে, এই যে এই ছোট্ট করে চিটশিট দেখতে মনে হবে এটা অনেক ছোট, হয়তো বা এটা কোনো কাজে লাগবে না। হ্যাঁ, বাট এটার কিন্তু অনেক বড় কাজ আছে। ঠিক আছে, এখানে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে কোনটা কি চার্ট। ঠিক আছে, এটা লাইন চার্ট, এটা মাল্টি লাইন চার্ট, এটা হলো এরিয়া চার্ট, আমরা এগুলো অলরেডি ব্যবহার করে আসছি পাওয়ার বিআই। হ্যাঁ, তারপরে স্ট্যাক এরিয়া চার্ট, স্প্লাইন চার্ট। ঠিক আছে, তারপরে খুবই পপুলার পাই চার্ট, ডোনাট চার্ট, হিট ম্যাপ। আমি হিট ম্যাপটা দেখাবো আমাদের এই কিভাবে করতে হয়। আর পাইথনে সবচেয়ে বেশি সুন্দর হয় হিট ম্যাপটা। ঠিক আছে, আর হিট ম্যাপের পাশাপাশি আরেকটা আছে যেটা হলো যে থ্রি ম্যাপ। থ্রি ম্যাপটাও আমাদের খুবই ইম্পর্টেন্ট, বাট থ্রি ম্যাপে একটা সমস্যা, আমরা যখন পিভটাল ডেটা অ্যানালাইসিসের কাজগুলো করি ওইটা থ্রি ম্যাপ দিয়ে ওই চার্টটা ভিজুয়ালাইজ করা যায় না। ঠিক আছে, তো ওই চার্টটা ভিজুয়ালাইজ করতে হলে পিভটাল টেবিল থেকে আমরা এটাকে কপি করে অন্য আরেকটা জায়গায় নেই, এবং দেন আমরা ওইখান থেকে থ্রি ম্যাপ ব্যবহার করি। এটার ক্ষেত্রে যে এই কনসটা হলো যে পিভটাল টেবিল তো ডাইনামিক, আমি বাটন টাটন ক্লিক করে আমি একটা সুন্দর একটা প্রোগ্রাম সেট করতে পারি। বাট টিম অ্যাপটা স্ট্যাটিক হওয়ার কারণে আমি এটার উপরে কোনো কিছু ইফেক্ট ফেলতে পারি না। তো আমাকে সরাসরি ডেটার উপরে ইফেক্ট ফেলতে একমাত্র এটা চেঞ্জ হয়। তো এই জায়গাটাতে একটা অসুবিধা আছে আমি মনে করি আর কি। আর এই চার্টগুলোতে আমরা অলরেডি দেখছি কার্ড আছে, হ্যাঁ, টেবিল চার্ট, গস চার্ট। ঠিক আছে, বক্স প্লট, বাইলিন প্লট, এগুলো নট অনলি যে এক্সেলের জন্য, এগুলো ওভারঅল আপনার যত ধরনের চার্ট আছে সবগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, ইভেন এই যে গস চার্ট বা এই যে এই টাইপের গুলো এক্সেলে এগুলো নাই। ঠিক আছে, তারপরেও এই জিনিসগুলো শিখে রাখা উচিত, যেমন পাওয়ার বিআই শেখানো হয়েছে। ঠিক আছে, এই সাইডের গুলোকে বার চার্ট বলে আর লম্বা লম্বি গুলোকে কলাম চার্ট বলে। আর এটা স্কেটার প্লট আছে আমাদের আবার। হ্যাঁ? তো এই চার্ট গুলো সম্পর্কে আমরা একটু ইন্ট্রোডিউস হবো, আমরা একটু এগুলো নিয়ে একটু মানে ঘাটবো আর কি। হ্যাঁ, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এটা কি লোড নিচ্ছে না?
স্লো লোড নিচ্ছে। যেমন এখানে বলছে যে ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য এইখানে কি কি আছে, ঠিক আছে, কোনটা লিজেন্ড, হ্যাঁ, কোনটা ভ্যালু, এই টাইপের গুলো এখানে বোঝানো হয়েছে। এছাড়া আর কিছু না, যে ডেটাগুলো দেখতে কিরকম। আর এটা পাই চার্ট, এরকম বার চার্ট, প্রত্যেকটা চার্ট সম্পর্কে একটা হিস্টোরি পাবেন। মানে এক্সেলে ভিজুয়ালাইজেশনেও এত কিছু থাকে না, যেখানে এখানে ভিজুয়ালাইজেশন গুলো আছে। ঠিক আছে, ওভারঅল আমরা যদি এজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে আমরা যদি কোথাও কাজ করতে চাই, আমাদের ওভারঅল সবগুলো চার্ট নিয়ে আমাদের আসলে জানতে হবে। আমরা এমন কোনো চার্ট ইউজ করব না আমাদের গ্রাফে যেটা কন্টিনিউয়াস চার্ট হবে। মানে সব সময়, মানে একটা গ্রাফকে আমরা বড়াই, মানে একটা রিপোর্টিং ড্যাশবোর্ডকে আমরা সবকিছু একই রকম সিমিলার টাইপস অফ চার্ট দিয়ে ভরাই দিব না। তো এতে হবে কি, যে যে আসলে এটাকে ভিজুয়ালাইজ করবে, ওর জন্য এটা দেখতে একটু খারাপ দেখাবে। এগুলো সমস্যা নাই, এগুলো ইয়ে করা যাবে। আর নেক্সট আরেকটা যায়, আরেকটা কন্টেন্ট আছে আমার। এটা হলো যে চিট শিট, এটা আমি দিয়ে দিব। আর এখানে সকল ধরনের ফর্মুলা চিট শিট আছে, এটাও দিয়ে দিব। আজকের আমরা যেটা দেখবো এটা হলো যে অ্যাডভান্স, হ্যাঁ, এই টাইপের ফিল্টার বা এই টাইপের যে এই ফর্মুলাগুলো আছে, এগুলো আমাদের খুবই প্রয়োজন পড়ে। এগুলো আবার আমরা পুরাতন সফটওয়্যারে ইউজ করতে পারবো না। যারা মাইক্রোসফট 365 বা যারা ধরেন যে খুবই আপডেটেড, যেটা 2022 সাল, 2022 সাল এবং এর উপরের যে ইয়াগুলো আছে, এগুলোতে আমরা ব্যবহার করি। তো আজকের আমরা আহ, এগুলোকে বলা হয় ডাইনামিক এরে ফাংশনস। আজকের আমরা এই টপিকগুলো শিখবো: ফিল্টার, ইউনিক, শর্ট, শর্ট বাই, সিকোয়েন্স অ্যান্ড র্যান্ডের। র্যান্ডের এটা আমাদের কোনো কাজেই লাগে না, আমি লাইফে কখনো র্যান্ডের ইউজ করি না। ঠিক আছে, তো অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে র্যান্ডের কখনো ইউজ করাটাও উচিত না, কারণ র্যান্ডম ডেটা দিয়ে আসলে মানে কাজ করাটা উচিত না, আসলে ডেটা অ্যাকুরেসি থাকে না। আচ্ছা, এদিকে আমি একটা ইউনিকটা দেখাই, জাস্ট ইউনিকটা যেহেতু এখানে আছে। ইউনিক, আচ্ছা এটা কি? এটা একটা নর্মাল একটা টেবিল, ঠিক আছে। দেখেন যে এখানে টেবিল ডিজাইন আছে, এই টেবিল ডিজাইনটা কিন্তু নর্মাল টেবিলে থাকে না। সে ধরেন যে আমি একটা কপি করে এটা নিই, ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে আচ্ছা এটাকে কিভাবে পুরোপুরি কপি করলাম এটা কি আমরা জানি? এটা কিভাবে আমি ধরেন যে পুরোটাকে ধরলাম, এই যে আমি এটা ধরলাম, হ্যাঁ, ধরার পরে কন্ট্রোল শিফট, আমাদের চারদিকে চারটা এরো সাইন আছে না, আমি যেদিকে নিয়ে যাব ওইদিকে যাবে, হ্যাঁ। কন্ট্রোল শিফট এরো সাইন দিলাম, পুরোটা নিল। যদি মাঝখানে যদি কোনো একটা রো যদি খালি থাকে, ওইখানে গিয়ে আটকায় যায় সে, আবার আপনাকে এরো সাইনে ক্লিক করলে ওইটা চলে যাবে, হ্যাঁ। আবার কন্ট্রোল শিফট নিচের দিকে দিলে পুরোটা চলে আসবে, হ্যাঁ। তারপরে আমি কন্ট্রোল সি দিলাম। এইভাবে আসলে আমরা একটু প্রোডাক্টিভিটি বাড়াবো। আমরা জাস্ট ধরেন যে এই যে এরকম করে নর্মাল ম্যানুয়াল ভাবে করব না, হ্যাঁ, যে এই যে এইভাবে ম্যানুয়াল ভাবে করব না, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমরা একটু বের হয়ে আসবো। তো সে ধরেন যে এটা একটা নর্মাল ডেটা, ঠিক আছে, এটা একটা নর্মাল ডেটা বানাই। সে ধরেন যে জাস্ট একটা নর্মাল ডেটা এটা, ঠিক আছে। দেখেন যে এই নর্মাল ডেটার উপরে কোনো টেবিল নাই, তাহলে আমি টেবিল বানাবো কিভাবে? এটাকে টেবিল বানাবো কিভাবে? আমরা অনেকে ম্যানুয়ালি করি। এই যে এখান থেকে এই যে এখান থেকে পিভট টেবিল বানাই, যেটা করাটা ম্যানুয়ালিটা থাকে না, দীর্ঘস্থায়ী না, হ্যাঁ। তো আমি দীর্ঘস্থায়ী ভাবে, মানে একেবারে পার্মানেন্ট ভাবে যদি একটা টেবিল বানাই, ওটা কিভাবে বানাবো? আমি জাস্ট কন্ট্রোল টি ক্লিক করব। যদি সে ডিটেক্ট করতে পারে যে আমার টেবিলে হেডার আছে কিনা, সে অলরেডি ডিটেক্ট করে ফেলছে, সেজন্য এক জায়গায় ঠিক চিহ্ন। ইভেন ইভেন ইফ হি, আমাদের যে এক্সেল আছে, সে যদি রিকগনাইজ করতে না পারে, তারপরেও আপনি যদি মনে করেন যে আপনার টেবিলে হেডার আছে, তাহলে আপনি হেডার দিয়ে দিবেন, ঠিক আছে। দেন ওকে দিবেন, হ্যাঁ, কন্ট্রোল টি, ওকে। দেন এটা হলো একটা টেবিল হয়ে গেল, একটা নর্মাল টেবিল। এই যে টেবিলটা আসলো, হ্যাঁ, এই টেবিলের নামটা আপনার চেঞ্জ করতে পারবেন, বাট এই টেবিলের নামের ভিতরে আপনারা কোনো স্পেস দিতে পারবেন না, আপনাকে আন্ডারস্কোর দিতে হবে, ঠিক আছে। তো টেবিলের প্রত্যেকটা টেবিলের নাম দেওয়া উচিত, ঠিক আছে। আমি নাম দিচ্ছি না, কারণ এই টেবিলের কোনো পারপাস নাই, এটা জাস্ট একটা প্র্যাকটিস টেবিল, ঠিক আছে। সেজন্য আমি নাম দিচ্ছি না। বাট এখন যদি মনে হয় যে না, আমি এই টেবিল থেকে, আমি টেবিল ফরম্যাট থেকে আমি বের হয়ে আসতে চাই, আমি টেবিল করতে চাই না, তাহলে কিভাবে করবো? এই যে কনভার্ট টু রেঞ্জ, আমি কনভার্ট টু রেঞ্জে ক্লিক করব। সে বলতেছে যে আসলে কি আপনি কি ঠিক করতে চাচ্ছেন, নর্মাল রেঞ্জে যেতে চাচ্ছেন?
তখন সে বলবে যে আপনি যদি ইয়েস দেন তাহলে নর্মাল রেঞ্জে যদি যায়, দেখেন যে আমার আর টেবিলটা আসছে, কিন্তু আমার ওই ফরম্যাটটা রয়ে গেছে। এটা সমস্যা না, ফরম্যাট থাকা, ঠিক আছে। তো এটা কন্ট্রোল টি দিয়ে আমরা যখনই করি, এটা একটা টেবিল হয়ে যায়। আর একটা টেবিল হয়ে যাওয়া মানে ওই টেবিলকে কল করা। যেমন দেখেন যে এখানে টেবিল টু ম্যানেজার দিছে, মানে ডিরেক্টলি কলামের নামটা ধরে আমরা ইয়ে করতে পারি। আর যদি আমরা এভাবে না করি, তাহলে আমরা, এটা যদি নর্মাল টেবিল হয় তাহলে নর্মাল টেবিলে আমরা ইউনিক কিভাবে করব? সে ধরেন যে এটা যদি নর্মাল টেবিল হয়, নর্মাল টেবিলের ক্ষেত্রে আমাদেরকে অনেক কিছু লিখতে হয়, যে জিনিসটা আমরা ইউজুয়ালি টেবিলে, সে ধরেন যে এখানে এটা তো এই টেবিলটাতে আমি করতে চাচ্ছি, তাই তো। তো আমাকে কি করতে হবে? ইউনিক। এই ইউনিকের ভিতরে আমাকে রেঞ্জটা দিয়ে দিতে হয়, ঠিক আছে। এখানে ইউনিক কোনটা আছে, এখন ম্যানেজার তো আমার কলামে হেডার, তো আমি এটাকে করতে পারবো না। কন্ট্রোল শিফট ধরে এইভাবে আমাকে করতে হবে, ঠিক আছে। তো এইভাবে করার ফলে আমাকে এইভাবে, এটা হলো যে নর্মাল, ঠিক আছে, নর্মাল প্যাটার্ন। বাট হোয়াট অ্যাবাউট আমাদের এখানে যদি ডেটা থাকে, মানে যেটা টেবিল ফরম্যাটের ডেটা থাকে, তাহলে আমরা এটাকে কিভাবে দেখবো? খুবই সিম্পল। টেবিলের ক্ষেত্রে হয় কি যে আমরা ইউনিকটা লিখবো, ফর্মুলা, যে কোনো ফর্মুলা আমরা ইউনিক দিয়ে লিখি, এটা তো স্বাভাবিক। এটা লাস্ট ক্লাসে বলেছি, ইউনিক দিলাম। এখন আমি এখান থেকে এটা চাচ্ছি, তো আমাকে জাস্ট এই যে এইখানে আমি যদি ধরি এরো সাইনটা দিলাম, পুরো ম্যানেজার সাইনটা চলে আসলো, ঠিক আছে। আমি জাস্ট এটাকে এইভাবে করবো এখন, হ্যাঁ। আমি এটা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, আমি জাস্ট এতটুকু লিখলাম, অটো চলে আসবে, ঠিক আছে। অটো টেবিলের নামও অটো চলে আসবে, ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা? এটা আমাদের কি কাজে লাগে এই ইউনিটটা, বলেন তো দেখি। আমাদের এটা কি কাজে লাগে, আমরা এটা কি পারপাসে ব্যবহার করতে পারি? এটা আমাদের ডাটা অ্যানালাইসিসে কোথায় কোথায় হেল্প করতে পারে? এটা এটা আমাদের ডাটা অ্যানালাইসিসে হেল্প করবে আহ, যখন আমাদের আহ, বের করতে হয় যে, সে ধরেন যে ম্যানেজার কারা, এএসএম কারা, এই জিনিসটা যদি বের করতে হয়, যে পজিশন ওয়াইজ যদি আমরা ডেটা বের করি, বা আমরা ইউনিক ভাবে নাম্বার অফ অর্ডার কয়টা হয়েছে, ঠিক আছে, ওদের লিস্টটা যদি আমাদের কোনো ম্যানেজমেন্টের কাউকে যদি পাঠাইতে হয়, হ্যাঁ, তখন আমরা, আমাদের কয়টা ডিভিশন আছে, ঠিক আছে, অনেকগুলা ডিভিশনের ভিতরে আমাদের আসলে কি 64টা জেলা নাকি 65টা জেলা, আমাদের হোল ওভার দি ডেটা থেকে ইউনিক কয়টা, ঠিক আছে, এই টাইপের যে কাউন্টিং সিস্টেম গুলো, এগুলো আমরা ইউনিকের মাধ্যমে বের করে কাউন্ট করে থাকি, ঠিক আছে। তো এইগুলো আমাদের খুবই খুবই কাজে লাগে, ইফেক্টিভ ওয়ে, ঠিক আছে। এখন ধরেন যে ফিল্টার, এখন তো বলতে পারেন যে এখানেও তো ফিল্টার আছে, এগুলো তো এক একটা ফিল্টার, হ্যাঁ, অফকোর্স দিজ আর অল ফিল্টার্স। বাট বাট এগুলো হলো যে কলাম স্পেসিফিক ফিল্টার, ঠিক আছে। তো এরা কি কলাম স্পেসিফিক ফিল্টার। তো কলাম স্পেসিফিক ফিল্টার থেকে আমরা একটু বের হয়ে আমরা একটু অ্যাডভান্স ফিল্টারের দিকে যাই। তো অ্যাডভান্স ফিল্টারটা কি? অ্যাডভান্স ফিল্টারটা হইলো যে, সে ধরেন যে আপনি জানতে চাচ্ছেন যে ম্যানেজার কাল্লা সে কতগুলো কাস্টমারকে হ্যান্ডেল করতেছে, আমি শুধুমাত্র ম্যানেজার কালারটা দেখতে চাচ্ছি, তাহলে কিভাবে দেখবো? ঠিক আছে। তো আমরা একটু যাই, ম্যানেজার কাল্লা তো নাই, না। তো শিট ওয়ানে যাই, এটাকে আমি কন্ট্রোল টি বানাই, এটাকে টেবিল বানাই, ঠিক আছে। তো আমি জানতে চাচ্ছি এই যে ম্যানেজার কাল্লা নামে যে আছে, সে কতজন ক্লায়েন্টকে হ্যান্ডেল করে বা কতজন কাস্টমারকে হ্যান্ডেল করে, আমি এই জিনিসটা জানতে চাচ্ছি। তো আমি জাস্ট এখানে একটা ফিল্টার ইউজ করব, এখানে বলে দিচ্ছে যে এরে আপনার কি হবে, এরে আমি পুরোটা দিলাম, ঠিক আছে, এটা পুরোটা দিলাম। এরে দেওয়ার পরে সে আমাকে বলতেছে যে কি ইনক্লুড করতে হবে, কোনটা আপনি চাচ্ছেন, কন্ডিশন ইনক্লুড মানে হলো যে কন্ডিশন। তো আমি চাচ্ছি এটা ইকুয়াল টু, আমি কার্লা নামটা চাচ্ছি, ঠিক আছে, কার্লা, ঠিক আছে। তারপরে বলতেছে ইফ এমটি, যদি কার্লা নামে যদি কেউ না থাকে তাহলে কি দিবে? অফকোর্স জিরো দিবে, আর কিছু তো চাই না আমি, নাকি? আর যদি জিরো না দিতে চান তাহলে কি ব্ল্যাঙ্ক থাকবে, এই যে এরকম ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে। এখন বলতেছে যে নেম ইজ নট ডিফাইন্ড, ঠিক আছে, কালা নামটা ডিফাইন করা না। আমরা একটু দেখি আসলে কিনা, আমি এটাকে একটু কপি করি, ঠিক আছে। কালা নামটা কি ডিফাইন না বলতেছে, আমরা একটু দেখি, হ্যাঁ। আচ্ছা, কালা নামটা ডিফাইন না, তাহলে এটাকে কি করতে হবে, এটা তো স্ট্রিং না। স্ট্রিং হওয়ার কারণে আমি এটাকে ডাবল কোটেশনের ভিতরে ঢুকাবো, ঠিক আছে। দেখি এখন কাজ করে কিনা, এই যে এখন কাজ করতেছে। আমি যতগুলো কালার, যতগুলো ক্লায়েন্ট আছে সবগুলোকে আমি ফিল্টার করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি জাস্ট এখানে হেডারটা বসাই দিচ্ছি। এখন হেডারটা এখানে বসাই দিচ্ছি, সিম্পল। এখন আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে
আমি যেখানে ইচ্ছা ওইখানে আমি ম্যানেজমেন্ট রিপোর্টিং করতে পারতেছি। ঠিক আছে, তো এটা আমাদের প্রয়োজন পড়ে। যেমন আমাকে প্রায় সময় বের করতে হয় যে স্পেসিফিক আমাদের কিছু ডিলার আছে, যে স্পেসিফিক আমাদের কিছু ক্লায়েন্ট আছে যাদেরকে আমরা হাই প্রায়োরিটি দিয়ে থাকি। তো তাদেরকে যেহেতু আমরা হাই প্রায়োরিটি দিয়ে থাকি, তো তারা আমাদের কাছ থেকে রেগুলার অর্ডার করতেছে কিনা এটা আমাদেরকে ইয়ে করতে হয়। তো আমাদের এই ধরনের 4,000 বা 5,000 ডিলারদের ভিতরে আমরা 8-10টা ডিলার থাকে যাদেরকে আমরা এক্সক্লুসিভ ডিলার বলি। ঠিক আছে, তো ওই ধরনের ডিলারদের ইনফরমেশন আমাকে বের করতে হয়, আমি এভাবে বের করে থাকি। ঠিক আছে, এভাবে বের করে ম্যানেজমেন্ট রিপোর্টের কাছে নিয়ে যাই। তারপরে আমরা ওইখান থেকে আবার মান্থলি স্যালারি, সাম অফ স্যালারি, এই টাইপের নানা ধরনের ক্যালকুলেশন করে থাকি। ঠিক আছে, এক্সেলের কাজটাই হলো যে ডেইলি রিপোর্টিং বেসিস অ্যানালাইসিস গুলো করা। ঠিক আছে, তো এই জিনিসগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসি শর্ট। শর্ট ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। শর্ট শর্টটা আবার আমরা ধরেন যে আমরা ডিরেক্টলি শর্টিং করতে পারি। সে ধরেন যে লার্জেস্ট টু স্মলেস্ট, স্মলেস্ট টু লার্জেস্ট, এইভাবে আমরা শর্টিংটা করতে পারি। ঠিক আছে, এই শর্টের বাইরেও আমরা অন্যভাবে আরেকবার শর্টিংটা করতে পারি। ঠিক আছে, তো শর্টিংটা কিভাবে করা যায়? ঠিক আছে, সে ধরেন যে আমি বের করতে চাচ্ছি। ঠিক আছে, আমি এটা কেটে দিই। আমি সে ধরেন যে বের করতে চাচ্ছি, আমি শর্টটা ইউজ করি। হ্যাঁ, শর্ট। আমি যখন শর্টটা লিখবো আমাকে ফর্মুলা বলে দিচ্ছে। ঠিক আছে, তো আমি এরে দিয়ে আমি এখানে এটা যে টেবিলের ক্ষেত্রে সোজা হয়। হ্যাঁ, আমি টেবিলটা দিয়ে দিলাম। এরপরে বললাম যে শর্টিং ইন্ডেক্স। শর্টিং ইন্ডেক্সটা কি হতে যাচ্ছে এই জিনিসটা আমাকে বলে দিতে হবে। ঠিক আছে, শর্টিং ইন্ডেক্সটা সে ধরেন যে কোনটার মাধ্যমে আমি শর্টিং করতে চাচ্ছি, আমি সে স্যালারির মাধ্যমে শর্টিংটা করতে চাচ্ছি, আমি স্যালারি দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর স্যালারি দেওয়ার পরে বলতেছে যে আমি কি এসেন্ডিং অর্ডারে চাচ্ছি নাকি ডেসেন্ডিং অর্ডার। এসেন্ডিং হলো যে 1 আর ডেসেন্ডিং হলো যে -1। আমি সে ধরেন যে বড় থেকে ছোট দেখতে চাচ্ছি, তাহলে কি ডেসেন্ডিং অর্ডারে দেখবো, তাই না? তো আমি ডেসেন্ডিং অর্ডার দিলাম। তারপর এটা আপনি যদি এরকম রাখতে চান এরকমই রাখতে পারবেন, অথবা যদি না রাখতে চান নাও রাখলেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমি এইভাবে এটা আসলো কিনা দেখি, নাকি এরর দিচ্ছে। আচ্ছা, আহ, আমি মনে হয় কিছু একটা মিস করে ফেলছি বলে মনে হচ্ছে। না, এটা তো হওয়ার কথা। কোন জায়গাটাতে ভুল করছি? এই জায়গাটাতে ভুল হয়েছে বলে মনে হচ্ছে। A to H নিছি, বুঝছেন? কি হইলো? হ্যাং হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, এখন আসি। এই যে এখন এটা নিবে। ঠিক আছে, টেবিল 5 পুরোটা নিল, এখন আমি এটা দিই। আচ্ছা, এরপরে নিচ্ছে না কেন এটা? কি বলতেছে? হেল্প ইন এরর। এটা কি টেবিলের ক্ষেত্রে কি হয় না এরকম কিছু কি? আহ এটা তো হওয়ার কথা। আচ্ছা, এখানে আরেকটু ইয়া করি। যে সে ধরেন যে এখানে 7 দিছি না, আমি সে ধরেন যে 1 2 3 4 5 6, আমি এখানে 6 দিই। ঠিক আছে, এখন কাজ করে কিনা একটু দেখি। হ্যাঁ, এখন আবার কাজ করতেছে, তার মানে ওই জায়গাটাতে সমস্যা। এখানে যে আমি ডিরেক্টলি স্যালারি দিছি, হ্যাঁ এভাবে লিখছি, এই জিনিসটা এভাবে লেখা যাবে না। হ্যাঁ, এখানে আমাকে কলাম নাম্বারটা দিতে হবে যেটার মাধ্যমে আমি কি করতে চাচ্ছি, যে আমি যেটার মাধ্যমে আমি ডিসেন্ডিং অর্ডারটা দেখতে চাচ্ছি। ঠিক আছে, 6 নাম্বার কলাম, 1 2 3 4 5 6, 6 নাম্বার কলামের মাধ্যমে আমি দেখতে চাচ্ছি ডিসেন্ডিং অর্ডারে। তো আমাকে 6 নাম্বার ইয়ার মাধ্যমে আমাকে ডিসেন্ডিং অর্ডারে দেখাইছে। ঠিক আছে, তো আমরা এভাবে শর্টিংটা করতে পারি। তারপরে সিকোয়েন্সটা যেন কই। সিকোয়েন্সটা খুব একটা কঠিন কিছু না। হ্যাঁ, এই জিনিসগুলো
কঠিন কিছু না, আমরা আসলে প্র্যাকটিস করি না সেজন্য কঠিন লাগে। ঠিক আছে, আমরা একটু ইয়াতে যাই, সিকোয়েন্সটা করে, এই যে সিকোয়েন্সটা, সিকোয়েন্সের ক্ষেত্রে যে অসুবিধাটা এটা হলো যে আমাদের সিকোয়েন্সটা মোস্টলি মনে হয় আমাদেরকে আলাদা, আমরা কোনো ইয়ার ভিতরে লিখতে পারি না, এটা অনেকটা আমাদের আহ, একটা আরেকটা আছে, পাইথনে একটা রেঞ্জ রেঞ্জ ফাংশন আছে যেটার মতো এটা মিলে আর কি। ঠিক আছে, তো ওই রেঞ্জ ফাংশনটা হয় কি যে আগাছার মতো, তার কোনো সে নিজে কখনো ইয়া করতে পারে না, হ্যাঁ, সে ডিপেন্ডেন্ট থাকতে হবে তার কোনো না কোনো কিছুর উপরে। তো আমাদের সিকোয়েন্সটাও বোধহয় এই ধরনের। ঠিক আছে, আমি সিকোয়েন্সটা খুব কম ব্যবহার করছি, তার আর র্যান্ডম এরেটাও আমি খুব কম ব্যবহার করছি। তারপর দেখায় যে এটা যেহেতু তারপরে আছে, যেহেতু এটাকে দেখায় শর্ট বাই, সবই শর্ট বাই। সিকোয়েন্সটা কই করা হয়েছে, কন্ট্রোল এফ দিয়ে একটু সিকোয়েন্সটা খুঁজি, সিকোয়েন্স। ঠিক আছে, ম্যাচ অপশনসে যাই, বাই ফর্মুলা ম্যাচ কেস। ঠিক আছে, ম্যাচ এন্টার সেল কন্টেন্ট, ফাইল নেক্সটে যাই, সিকোয়েন্স এই যে নিচেরটাতে সিকোয়েন্স আছে, হ্যাঁ এই যে এটাতে। আরেকটা কোন জায়গাটাতে আছে আরেকটু দেখি, একটু কঠিন কিছু না দেখি, হ্যাঁ এই যে এটাতে সিকোয়েন্স আছে। সিকোয়েন্স হলো যে একটা খুব সুন্দরভাবে মানে একটা সিকোয়েন্স করা আর কি, হ্যাঁ, যে 1 থেকে 5। ঠিক আছে, এই ধরনের জাস্ট আমি যদি সিকোয়েন্স লিখে 5 লিখি তাহলে 1 থেকে 5 পর্যন্ত আমি সিকোয়েন্স করতে পারি। বাট আমরা যদি একটু উপরের দিকে যাই, হ্যাঁ এই যে এটা, এটা কি করছে দেখেন, যে ফিল্টার করে নিয়ে আসছে ইন্ডেক্স নিয়ে, ইন্ডেক্স ম্যাচ করছে, আমি দেখাবো কিছুক্ষণ পরে ইন্ডেক্স ম্যাচ কিভাবে করতে হয়। ইন্ডেক্স ম্যাচটা আমাদের কি কি কাজে লাগে, সিকোয়েন্স করছে, রো দিছে, ডাটা এখান থেকে এটা এটার উপরে ভিত্তি করে সিকোয়েন্স করবে, স্যালারির উপর ভিত্তি করে, যাদের এটা ম্যাচ হবে। ঠিক আছে, যাদের এটা ম্যাচ হবে 90,000-এর উপরের গুলা। ঠিক আছে, তো এই জিনিসটা সিম্পলি ওরা করছে, আপনারা একটু দেখেন এটা। আর একটু আসি, লাস্ট টপিক হলো যে র্যান্ডম, এটা এটাও আপনার পারবেন, এটা নিয়ে র্যান্ডারে 5 দিলে এই 5টা রোয়ে আপনাদেরকে র্যান্ডমলি রো ইন্টারেক্ট করে দিবে আর কি, হ্যাঁ। তো এই আর কি, আরো কিছু প্র্যাকটিস আছে আপনার ইন্টারেকশনে গেলে আপনার নিজে না নিজে প্র্যাকটিস করে নিতে পারবেন। ঠিক আছে, সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, যেটা অবশ্যই মনে রাখবেন, এটা হলো যে ফিল্টার, ইউনিক, শর্ট। ঠিক আছে, এই তিনটা আপনারা অবশ্যই মনে রাখবেন। এই তিনটা কোনো না কোনো ভাবে আমাদেরকে রিপোর্টিং এর ক্ষেত্রে আসলে আমাদেরকে করতে হয়। ঠিক আছে, আমি এই ফাইলটা দিয়ে দিব, এটা নেওয়া হয়েছে যার কাছ থেকে, ওইখানে ওনার ইয়েটা লেখা আছে, আপনারা একটু দেখে নিয়েন। আচ্ছা, লুকআপে আছে, আমরা লুকআপ প্র্যাকটিসে যাই আসলে। লুকআপটা নিয়ে অনেকের একটু কঠিন লাগে, লুকআপটা খুবই সোজা। ঠিক আছে, যারা প্র্যাকটিস করে তাদের জন্য এটা খুবই সোজা, এবং বিশেষ করে যারা সেলস অ্যাডমিন হিসেবে কাজ করে থাকে বা যারা এক্সেলের রিপোর্টিং নিয়ে কাজ করে থাকে তাদের এটা প্রচুর প্রচুর প্রয়োজন পড়ে। ঠিক আছে, আমি অলরেডি এখানে এক্স লুকআপ দেখাইছি। ঠিক আছে, আচ্ছা তারপরে আরেকটু দেখায়, হ্যাঁ। সে ধরেন যে এটা হলো যে এমপ্লয়ি, এটা হলো হচ্ছে এমপ্লয়ি, এই এমপ্লয়ীদের ভিতরে বোনাস সেট করা আছে, যে রোল ওয়াইজ বোনাস সেট করা আছে, যে এই রোলে যদি হয় সে 40% বোনাস পাবে, এই রোলে যদি হয় সে 30%। সে ধরেন যে এরা হলো যে এমপ্লয়ি যারা হইলো যে এলিজিবল মানে বোনাসের জন্য। ঠিক আছে, তো তাদেরটা স্যালারি প্লাস বোনাসটা কিভাবে দেখানো হবে। ঠিক আছে, সো আমি যদি একটা নর্মাল একটা রিপোর্টিং করি তাহলে কিভাবে করব, সিম্পলি সবার আগে আমি এটা তুলবো এখানে। ঠিক আছে, এটা এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে নিচে লিখি, হ্যাঁ, কন্ট্রোল সি, কন্ট্রোল পি, এটাকে এখানে লিখি, হ্যাঁ। দেন আমি যদি পাশাপাশি বোনাসটা দেখাইতে চাই তাহলে আমি কিভাবে দেখাই, তো বোনাস। ঠিক আছে, বোনাসটা আমি এক্স লুকআপের মাধ্যমে দেখাই, তো আমি সেজন্য এক্স লুকআপটা দেখাই। এই এক্স লুকআপ শুধুমাত্র আপডেটেড ভার্সনগুলোতে কাজ করে, তো আমার এখানে এক্স লুকআপ আছে। আর
যারা এক্স লুকআপ যাদের এখানে নাই তারা বি লুকআপ প্র্যাকটিস করবেন, খুব সিম্পল। এখন এক্স লুকআপের ক্ষেত্রে কি হয়, যে লুকআপ ভ্যালু দেখাচ্ছে, ঠিক আছে, লুকআপ ভ্যালু কোনটা, আসলে কোনটাকে আপনি খুঁজতে চাচ্ছেন ওইটাকে আপনাকে আগে আইডেন্টিফাই করে দিতে হবে, ঠিক আছে। তো সে ধরেন যে আপনি লুকআপ ভ্যালু খুঁজতে চাচ্ছেন এটাকে, তো আপনি এটাকে সিলেক্ট করলেন, এএসএম কে সিলেক্ট করলেন, তারপরে লুকআপ এরে কোথায় আপনি খুঁজতে চাচ্ছেন, ঠিক আছে, কোথায় আপনি এটাকে খুঁজতে চাচ্ছেন, আপনি সে ধরেন যে আপনি খুঁজতে চাচ্ছেন বোনাসে, ঠিক আছে, আপনি এখানে খুঁজতে চাচ্ছেন, তো এটা আপনি সিলেক্ট করলেন, দেন আপনি দিলেন যে কি রিটার্ন করতে চান, যদি ওকে যদি পাওয়া যায় তাহলে আমার আউটপুটটা এখান থেকে যেন আসে, ঠিক আছে। ইফ নট ফাউন্ড, যদি ফাউন্ড না করা না যায় তাহলে এটা যেন ব্ল্যাঙ্ক থাকে, ঠিক আছে। ম্যাচ মোডটা হলো যে এক্সাক্ট ম্যাচ হইতে হবে, ঠিক আছে। আপনি এক্সাক্ট ম্যাচ চাচ্ছেন নাকি এক্সাক্ট ম্যাচ চাচ্ছেন না, তো আমি সে ধরেন যে এক্সাক্ট ম্যাচটা চাচ্ছি, আমি 0 দিয়ে দিচ্ছি, ঠিক আছে, 0 এক্সাক্ট ম্যাচ। দেন সার্চ মডেল আপনারা যদি নাও দেন কোনো অসুবিধা নাই, ঠিক আছে, এতদূর পর্যন্ত রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কি সমস্যা হচ্ছে একটু দেখি। ওইটা তো দিলাম। আচ্ছা, এই জায়গাটাতে একটা ভুল হয়েছে। দাঁড়ান একটু, দাঁড়ান দেখি। ও, এখানে আমি একটা ভুল করছি, দেখেন এখানে বলছে যে হলো যে আমি আমি তো সি3 কে খুঁজবো, তাই না, তো আমাকে বলতে লুকআপের কোথায় কোন জায়গাটাতে খুঁজতে চান, তো আমাকে স্পেসিফিক ভাবে বলে দিতে হবে যে আমি এই জায়গাটাতে খুঁজতে চাচ্ছি। তো আমি কি করব, তাহলে বোনাসের এই জায়গাটাতে উনি আছে, তো এই জায়গাটাতে যদি ওনাকে পাওয়া যায় তাহলে বোনাস এই যে বি2 বি4 থেকে ওই আউটপুটটা দিবে, ঠিক আছে, ওনার সমসাময়িক। তো এই যে এখন এভাবে আসে, এখন জাস্ট আমি ডাবল ক্লিক করে দিব, এটা অটো পেয়ে যাওয়ার কথা। এখন অটো না পাওয়ার একটা কারণ আছে, কারণটা হলো যে দেখেন যে এই সাইডে নাম্বারগুলো পরিবর্তন হচ্ছে, কিন্তু নাম্বারগুলো তো পরিবর্তন হইলেও না, নাম্বার পরিবর্তন হবে এইটা, এই দুইটা তো নাম্বার পরিবর্তন হবে না। তখন আমাকে কি করতে হবে, এখানে আমাকে ডলার সাইন দিতে হবে, ঠিক আছে, এখানে আমি ডলার সাইন দিয়ে দিব, যেন এই নাম্বারগুলো যেন কি হয়, পরিবর্তন যেন না হয়, ঠিক আছে, ডলার সাইন দিব। ঠিক এইভাবে আমি জাস্ট এখন যদি দিই, এখন চলে আসলো, ঠিক আছে। তো আমার এটা কি পার্সেন্টেজ ছিল, তাই না, তো আমি এটাকে পার্সেন্টেজে নিয়ে যাব 40%। এখন এটা আমি এক্স লুকআপের মাধ্যমে বের করলাম। হোয়াট এবাউট আমি যদি এটাকে বি লুকআপের মাধ্যমে বের করি, তাহলে বি লুকআপের মাধ্যমে যদি বের করতে চাই, কারোর এখানে অনেক ম্যাক্সিমামই অনেকের এখানে আসলে বি লুকআপটা কাজ করে না, তো তারা কিভাবে কাজ করবে। তো দেখেন যে ভি লুকআপ খুবই সোজা, ভি লুকআপ, হ্যাঁ, ভি লুকআপটা একটু কঠিন লাগলেও ভি লুকআপটা সোজা আছে, কিন্তু এক্স লুকআপটার মতো সোজা না আর কি, একটু ইয়া। তো লুকআপ ভ্যালু কোনটা এটা আপনাকে বলে দিতে হবে, যে আমি লুকআপ ভ্যালু সে ধরেন যে চাচ্ছি, লুকআপ ভ্যালু মানে হলো যে যেটাকে আমি খুঁজতেছি ওইটা আমার লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু হইলো এটা আছে, আমি এএসএম কে খুঁজতেছি, ঠিক আছে। তারপরে টেবিলের এই জায়গাটাতে কিছুক্ষণ আগেরটা টেবিলের না, ঠিক আছে, তো আমাকে কি করতে হবে, বোনাসে গিয়ে আমি যেটা খুঁজতেছি ওই টেবিলে এর। এখন দেখেন যে আমি যখন এটাকে ধরলাম, আচ্ছা আমি এটাকে আরেকবার দেখাই, নাহলে এটা শো করবে না, হ্যাঁ, এটাকে একটু বড় করি, দেখা যাক এটা শো করে কিনা। আপাতত এটাকে একটু ইয়ে করে দাঁড়ান, এটাকে একটু বড় করি, ঠিক আছে, আর এটাকে একটু বড় করি। এখন ধরেন যে আমি ভি লুকআপ করতে চাচ্ছি, তাই তো, আমি ভি লুকআপ দিলাম, লুকআপ ভ্যালু হলো যে এটাকে আমি খুঁজতেছি টেবিলের কোথায় খুঁজবো, এটা যদি এই জায়গাটাতে পাই, এই যে আমি এ ধরলাম বি ধরলাম না, এই যে এখানে দেখেন 10 48 5 7 6 আর মানে এতগুলো সে রো সিলেক্ট করছে ইনটু 2C, মানে দুইটা কলাম আমি এখন পর্যন্ত সিলেক্ট করছি 2C, এই জিনিসটা মনে রাখবেন, আর কিছু মনে রাখতে হবে না। 2C হলো যে 2 নম্বর কলাম, তো আমার আউটপুটটা যেখান থেকে ওইটা পর্যন্ত নিবেন, হ্যাঁ, নেওয়ার পরে আমাকে কলাম ইন্ডেক্স নাম্বার কত হবে, যেটা আমার আউটপুট 2, ঠিক আছে, কলাম ইন্ডেক্স নাম্বার 2 যেখান থেকে আসলে আমার আউটপুটটা আসবে, কমা আমার এটা কি অ্যাপ্রক্সিমেট ম্যাচ নাকি এক্সাক্ট ম্যাচ, এক্সাক্ট ম্যাচ,
আপনি জিরো দিতে পারবেন, ঠিক আছে, ফলস না দিয়ে আপনি জিরো দিতে পারবেন। তারপরে দেন এই যে চলে আসছে। বি লুকআপ খুবই সোজা। হ্যাঁ, এখন দেখেন যে সিমিলার ভাবে ইরর দেওয়ার কথা, কিন্তু ইরর দেয় নাই, ঠিক আছে, কারণ এটা কি পুরো রোটাই সিলেক্ট করছি আমি, সেজন্য। এখন দেখেন যে এই দুইটা যদি ম্যাচ হয় তাহলে কি দুইটাই সঠিক, ঠিক আছে। এখন ধরেন যে আমি এটা একসাথে দুইটা করছি, এখন যদি আমার এটা রিপোর্টিং হইতো আমি এক্স লুকআপ অথবা বি লুকআপ যে কোনো একটা বেছে নিতাম, ঠিক আছে। এখন ধরেন যে অনেকের আবার কঠিন লাগে, বি লুকআপও পারি না, আবার ওইখানে আবার এক্স লুকআপও কাজ করে না ওই সফটওয়্যারে। তো আমি আসলে কিভাবে কাজ করব? তো ওইটার জন্য আরেকটা আছে ইন্ডেক্স ম্যাচ বলে। এটা কঠিন হইলেও একবার যে পারে তার জন্য এটা অনেক সোজা, ঠিক আছে। আবার বোনাসটা আমি দেখাইতে চাচ্ছি। সো ইন্ডেক্স ম্যাচটা এক্স লুকআপ বি লুকআপের মতো দুইটা ফর্মুলা মিলে একটা এক্স লুকআপ বা বি লুকআপের মতো কাজ করে। তো সেজন্য আমাকে আগে ইন্ডেক্সটা ইউজ করতে হবে, ইকুয়াল টু ইন্ডেক্স দিলাম, ঠিক আছে। ইন্ডেক্স, ইন্ডেক্সের ভিতরে বলতেছে এরে সাইন, সবার আগে আমি কোনটা দেখতে চাচ্ছি, এরে, আমার পুরো এরেটা দিতে হবে। তো এরেটা কোনটা, যেটা হলো যে আমার আউটপুট, আউটপুটটা কই, বোনাসে আছে, ঠিক আছে। আমি সে ধরেন যে এটা পুরোটা নিলাম আউটপুট। নেয়ার পরে আমাকে রো নাম্বার না, আমাকে এখানে ম্যাচ দিতে হবে, ম্যাচ লিখতে হবে, ঠিক আছে। ম্যাচের ভিতরে লুকআপ ভ্যালুটা বসাই দিব, ঠিক আছে। লুকআপ ভ্যালু কোনটা, যেটা আমি খুঁজতেছি, এটার সাথে কোনটা লুকআপ এরে, লুকআপ এরেটা কোনটা, এই যে এখানে, ঠিক আছে, যেটা আমি খুঁজতেছি এটা, এটা হলো যে লুকআপ এরে। লুকআপ এরে বললে একটা কলাম ধরতে হবে, আর যদি টেবিল এরে বলে পুরোটাকে ধরতে হবে, ঠিক আছে। এই জায়গাটাতে অনেকে কনফিউজ। তারপরে ম্যাচ টাইপ হলো যে এক্সাক্ট ম্যাচ, দুইটা, ঠিক আছে। রেফারেন্স একটু ভুল আসছে, এক্সাক্ট ম্যাচ এই জায়গাটাতে তো হওয়ার কথা না এরকম। ও, একটা ভুল করছি, এটা হলো যে আমাদের আউটপুট, সবার আগে আমাদের আউটপুটটা বসাইতে হবে। আউটপুট কোনটা আমাদের, বোনাস, এই রোটা আমার আউটপুট, আমি পুরো রোটাই আমার আউটপুট। আর যদি আমি চাই যে জাস্ট এতটুকু ধরতে এতটুকু ধরতে পারবেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আমি সে ধরেন যে পুরোটা ধরলাম, এরপরে ম্যাচ হলো যে আমি কোনটা, আমার লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু কোথায় আমার, লুকআপ ভ্যালু আমার শিট ওয়ানে আছে, লুকআপ ভ্যালু আমার এটা, এটার সাথে কোনটাকে ম্যাচ করতে চাচ্ছি আমি, ওই বোনাস কলামের এই যে এটাকে ম্যাচ করতে চাচ্ছি। যদি ম্যাচ হয়ে যায় তাহলে আউটপুট আসবে, ঠিক আছে। ঠিক এইভাবে আমরা আমাদের ফর্মুলেশন গুলো করি। তাহলে তার এখন বোনাসটা কত হবে বলেন তো দেখি। তার বোনাসটা হবে 40% যোগ হবে তার, তাহলে কি হবে, ইকুয়াল টু 40,000 প্লাস কি, আবার এটা গুণ এটা নাকি, তাহলে তো তার টোটাল ইয়েটা বের হবে, 56,000 টাকা পাবে। তো এইভাবে তাদের বোনাস গুলো ডিস্ট্রিবিউট হবে। তো এই জিনিসটা আমি দিতে পারি যে উইথ বোনাস, ঠিক আছে। তো এইভাবে সুন্দরভাবে আমি এই যে ক্যালকুলেটটা, এই ধরনের ক্যালকুলেশন গুলো আমাদেরকে করতে হবে। এইগুলোর জন্য অ্যাটলিস্ট মিনিমাম আমার লজিক সম্পর্কে, আমার ছোটবেলার যে অঙ্কগুলো করছি এগুলো সম্পর্কে আমার ভালো আইডিয়া থাকতে হবে। তো আমরা দেখলাম কি এক্স লুকআপ বি লুকআপ ইন্ডেক্স ম্যাচ সবচেয়ে বেশি কঠিন গুলা এখানে সলভ করা হলো খুব সুন্দরভাবে, ঠিক আছে। আমরা পারবো না এই জিনিসগুলো? হ্যাঁ, পারা যাবে। তো অলরেডি এর ভিতরে কিন্তু লক্ষ্য করবেন আমি কিন্তু অলরেডি আপনাকে টেবিল পড়াই ফেলছি, কন্ট্রোল টি দিয়ে টেবিলটা কিভাবে বের করতে হয়। তার মানে নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে পিভটাল টেবিল দেখাবো, পিভটাল টেবিল থেকে কিভাবে অ্যানালাইসিস করতে হয় এই জিনিসটা। আমাদের সবচেয়ে বেশি রিপোর্টিং এ পিভট টেবিলের পাশাপাশি এই জিনিসগুলো লাগে। আমাদের কিন্তু এক্সেলের ড্যাশবোর্ড বানানোর দরকার নাই, কিন্তু আমি ড্যাশবোর্ড বানাই দেখাবো, সমস্যা নাই। ড্যাশবোর্ড কিভাবে কাজ করে এই জিনিসটাও দেখাবো, বাট আমাদের এখন পর্যন্ত ওটার প্রয়োজন পড়ে নাই, প্রয়োজন পড়বে না, ঠিক আছে। তো আজকের আমাদের এই পর্যন্তই। আর শুক্রবার দিন আসলে আমি, এবারে শুক্রবার দিনটা আমি পারবো কিনা আমি জানাবো, ঠিক আছে। যদি না পারি আমি আসলে একটা কনফারেন্সে যাব, আমাদেরকে কনফারেন্সে পাঠাবে পূর্বাচলে আর কি। হ্যাঁ,
তো এখানে আচ্ছা নাইট স্টে করতে ঠিক হবে আছে। আমার। তো ইন কেস যদি আমি ওখানে যদি কাজ করার সুযোগ পাই, আমি ল্যাপটপ নিয়ে গেলে আমি ওখানে ক্লাস নিব, আর যদি পসিবল না হয় আমি অলরেডি আমি জানিয়ে দিব বিষয়টা, ঠিক আছে।